আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্লেষণ করব আমরা। তো তোমরা এইবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে আগ্রহী, তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিগত প্রশ্ন ব্যাংক থেকে সরাসরি প্রশ্ন তো কমন আসে। তাছাড়া আসলে ঢাবির সাধারণ জ্ঞান কেমন হয় সেটা সম্পূর্ণরূপে বোঝার জন্য বা প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমার কিন্তু প্রশ্নগুলি জানা থাকতে হবে, বা কোন কোন টপিকের উপরে ভিত্তি করে প্রশ্ন হয়, কী টাইপের প্রশ্নগুলো হয় সেটা কিন্তু জানতে হবে। তো আজকে আমরা সেটাই করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে যে সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি আমরা অ্যানালাইসিস করব। তো কারা কারা আছো আমার সাথে সবাই কমেন্টে জানিয়ে দাও। তোমাদের গতকালকেও হয়তো পরীক্ষা ছিল, আর মাত্র সম্ভবত 2-3টি পরীক্ষা বাকি আছে। আগামী 10 তারিখে হতে পারে এবং তোমাদের 17 অথবা 19 তারিখে। এবছর কিন্তু অ্যাডমিশন ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম, কারণ নির্বাচনী ঝামেলা আছে। সেক্ষেত্রে তোমাদের ডিসেম্বর জানুয়ারির মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো তোমরা সময় কিন্তু খুবই কম পাবা, আর যদি পরীক্ষা না হয় কী হবে সেটা তো পরে বলা যাবে না। তো এই অল্প সময়ের মধ্যে তোমার যদি একটি গোছালো প্রস্তুতি নিতে হয় তাহলে স্মার্ট পড়াশোনার কোনো বিকল্প নাই। অ্যাডমিশনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি কোনটা পড়বা তার চেয়ে কোন জিনিসটি পড়বা না সেটা আগে আইডেন্টিফাই করা। সেজন্য তোমাকে গভীরভাবে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে এবং আমি সেই কাজটি তোমাদের করে দিব, সহায়তা করে দিব। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ জ্ঞান প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব, এবং মাঝে মাঝে আমরা ক্রমান্বয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ করব। একটা মোটামুটি ধারণা পেয়ে যাব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হতে পারে। ঠিক আছে, তো কারা কারা আছো একটু জানিয়ে দাও। আমরা এখনই শুরু করব। কারা কারা আছো একটু জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই যুক্ত হয়েছ আমার সাথে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আসলে আমরা সাধারণ জ্ঞান প্রশ্ন কিভাবে পড়তে হবে বা কোথা থেকে আসতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা ক্লাসে চলে যাই। 2024-25 শিক্ষাবর্ষে এবছর যে প্রশ্নটা এসেছে সেখানে আমরা একটা প্রশ্ন এখানে একটু লক্ষ্য করি। 1 নম্বর প্রশ্নে এখানে দেখা যাচ্ছে বিখ্যাত ট্রয় নগরী কোথায়? বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ঠিক আছে, আচ্ছা, ট্রয় নগরীর কথা আমরা কিন্তু অনেকে শুনেছি ইতিহাসে। ট্রয় নগরী, এই ট্রয় নগরী কোথায় কে বলতে পারবে? তুরস্কে। ট্রয় নগরী কোথায়? তুরস্কে। তো এই যে একটা প্রশ্ন এসেছে বিখ্যাত ট্রয় নগরী, এই প্রশ্নটা ইতিহাস থেকে এসেছে, ইতিহাসের, এবং এর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে ট্রয় নগরীর। সেটা আমরা একটু জেনে আসব। সেটা কেমন একটু দেখি। বিখ্যাত ট্রয় নগরী, এটার ইতিহাস আছে। সেই ইতিহাসটি হচ্ছে তোমার যে বিখ্যাত হোমার আছে, হোমারের একটি মহাকাব্য আছে, তার নাম হচ্ছে ইলিয়াড। সেই ইলিয়াডে কিন্তু এই ট্রয় নগরীর কথা উল্লেখ আছে। গ্রিক এবং যারা তুরস্কের ট্রয় নগরীর মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের যে ঘটনা ইলিয়াডে বর্ণনা হচ্ছে, বিভিন্ন হলিউড বলিউড বিভিন্ন সিনেমা কিন্তু এগুলো করা হয়েছে। তো ট্রয় নগরীকে হেলেন নামে আমরা শুনেছি। গ্রিসের যে রাজকন্যা ছিল হেলেন, সেই হেলেনকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধটি হয়।
ওই ট্রয়ের যে প্যারিস ছিল, সে প্যারিস গ্রিসে এসে হেলেনকে নিয়ে চলে যায়, পছন্দ হয়ে যায়, তাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে কিন্তু বিরাট একটা যুদ্ধ হয়। তো অবশেষে যারা গ্রিকরা কী করে, এই যে একটা ঘোড়া দেখছো ট্রোজান হর্স, এই ট্রোজান হর্স একটা কাঠের যে ঘোড়ার মধ্যে করে অনেক সৈন্য যে ট্রয় নগরীকে পুড়িয়ে দেয়, ধ্বংস করে। এই ট্রয় নগরী আবার পরবর্তীতে আবিষ্কার করা হয়। এটা হচ্ছে সেই ট্রয় নগরী আবিষ্কারের যে শিল্পীর হাতে আঁকা যে ছবি, সেটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা শুধু তথ্য মুখস্থ করলে কিন্তু হবে না, তোমাকে প্রত্যেকটা বিষয়ের ডিটেলস জানতে হবে যে আসলে এটা কেন। তাহলে ইতিহাসে যে এই হোমারের যে মহাকাব্য ইলিয়াড, এই ইলিয়াডটা কিন্তু বহুল পরিচালিত, এবং সেখানে যে ট্রয় নগরীর যে কথা আছে, ঘটনা আছে বা যুদ্ধের ঘটনা আছে, এটা কিন্তু আলোচ্য বিষয়। যে এক কথায় পড়লাম ট্রয় নগরী তুরস্ক, এটা কিন্তু সাধারণ জ্ঞান পড়া না। সাধারণ জ্ঞান আসলে কি কমন সেন্স, তোমার বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তোমার দৈনন্দিন জীবনে কি ঘটছে কি হচ্ছে না, আলোচিত বিষয় প্রাচীনকাল থেকে এই পর্যন্ত তোমার আলোচিত বিষয়গুলো কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে আসবে। তো এটা কিন্তু শুধু বই পড়ে তোমার হবে না, চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে, পেপার পত্রিকা এবং তোমার দেশি বিদেশে কি ঘটছে সব কিছুই কিন্তু তোমার পড়তে হবে। তো আমরা প্রথম দিন যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অ্যানালিসিস করেছিলাম, সেদিন কিন্তু আমরা দেখেছিলাম যে হচ্ছে বাংলাদেশও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে, পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, তারপরে দর্শন, বিভিন্ন টপিক থেকে কিন্তু তোমার সাধারণ জ্ঞানে প্রশ্ন থাকবে। তো আজকে লক্ষ্য করবে যে আমরা কোন কোন বিষয় পাই। এটা আমরা ইতিহাস থেকে পাইলাম, এবং আন্তর্জাতিক ইতিহাস থেকে তোমার ট্রয় নগরী, এই সেই ট্রোজান হর্স, এটা নিয়ে কিন্তু সেই বিখ্যাত যুদ্ধ হয়, সেখান থেকেই পরিচিত ট্রয় নগরী তুরস্কের, যেটা বর্তমান তুরস্ক আছে, সেই তুরস্কের ওখানে অবস্থিত। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। মেসোপটেমীয় সভ্যতার সাথে সম্পর্কিত দেশ, সভ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফেভারিট জায়গা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার এখান থেকে আসে। মেসোপটেমীয় সভ্যতা, হ্যাঁ অনেকে উত্তর করছো, এটা কোনটা? মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে ইরাক। ইরাক ইরাক আচ্ছা, তাহলে আমরা যে বিভিন্ন সভ্যতা আছে, সেই সভ্যতাগুলো আমাদের জানতে হবে। প্রাচীন মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, মায়া সভ্যতা, অনেক সভ্যতা আছে, সেই সভ্যতাগুলো জানতে হবে। এখন এই মেসোপটেমীয় সভ্যতা যে ইরাক, সেই ইরাকের আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই, আমরা একটু ডিটেলসে জানবো। মেসোপটেমীয় সভ্যতা এখানে দেখো, তো এটা ছিল তোমার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। টাইগ্রিস ও ইউফ্রেটিস, টাইগ্রিস ও ইউফ্রেটিস। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই যুক্ত হয়েছে নতুনভাবে। অনন্যা স্যার, আমিও আছি, ঠিক আছে, ক্লাস করতে থাকো। দেখো, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, টাইগ্রিস হচ্ছে দজলা বলা হয়, বর্তমানে দজলা নদী বাংলায় বলা হয়, ইউফ্রেটিস বলা হয় ফোরাত নদী। তো এটা দেখো, এই যে সেই প্রাচীন যে ইরাক যে অঞ্চল, এটাকেই বলা হতো সে মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত। তো এই যে দুইটা বিরাট নদী যে দেখছি আমরা, টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই নদীর তীরেই কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। এখানে একটা চিত্র আছে, সেই সভ্যতার কাল্পনিক একটা চিত্র। এখানে সেই নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেখানে তাদের বিভিন্ন অবদান ছিল। রাজা হাম্বুরাবির নাম কিন্তু অনেকেই আমরা শুনেছি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, মেসোপটেমিয়া সভ্যতার আন্ডারে ব্যাবিলনীয় ছিল, তারপরে অ্যাসিরীয়, সুমেরীয় বিভিন্ন সভ্যতা ছিল। তো সেই ব্যাবিলনীয় সভ্যতার রাজা হাম্বুরাবির ঝুলন্ত উদ্যান কিন্তু ব্যাপকভাবে পরিচিত। হ্যাঁ, তো রাজা হাম্বুরাবি, এখান থেকে প্রশ্ন আসে যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অথবা হচ্ছে তোমার সর্বপ্রথম আইন প্রণেতা, এই সভ্যতাগুলো থেকে কিন্তু হয়। তোমরা বুঝতে পারছো বিষয়টি? তো সাধারণ জ্ঞান কিন্তু পড়তে হবে তোমাকে ডিটেইলসে, শুধু প্রশ্ন পড়লাম আর উত্তর দেখলাম এটা কিন্তু হবে না। তোমাকে ইতিহাস বিস্তারিতভাবে জানতে পারলে তুমি সাধারণ জ্ঞানে ভালো করতে পারবে। আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্ন দেখি। হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হ্যাঁ, হায়ারোগ্লিফিক কে বলতে পারবে? হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? উত্তর করো দেখি, হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? আমরা লেখায় যে বিভিন্ন লিপি ব্যবহার করি, এই লিপিগুলো
বিভিন্ন সভ্যতার কিছু লিপির নাম আছে। তো এখানে আছে হায়ারোগ্লিফিক। আমরা একটু দেখার চেষ্টা করি হায়ারোগ্লিফিক আসলে কোন সভ্যতা। তার আগে আমরা আরেকটা দেখে আসি হায়ারোগ্লিফিকের আগে। এটা হচ্ছে কিউনিফর্ম। এটা কিন্তু আসে পরীক্ষায় আসে কিউনিফর্ম। এটাও একটা লিখন পদ্ধতি, কিউনিফর্ম লিখন পদ্ধতি। এই কিউনিফর্ম লিখন পদ্ধতি কিন্তু মেসোপটেমিয়ার সভ্যতার যে অভ্যন্তরীণ আন্ডারে যে সভ্যতা ছিল এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা প্রাচীন একটা লিখন পদ্ধতি, এটা হচ্ছে কিউনিফর্ম। তাই কিউনিফর্ম হচ্ছে সুমেরীয় সভ্যতা। আর পরবর্তীতে আমরা আসছি হায়ারোগ্লিফিক। এই হায়ারোগ্লিফিক হচ্ছে কোন সভ্যতা এটা? তাহলে হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয় সভ্যতা। হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয় সভ্যতা। ঠিক আছে, তোমরা উত্তর করো হচ্ছে মিশরীয় সভ্যতা হচ্ছে হায়ারোগ্লিফিক। তার মানে প্রাচীন মিশরে দেখো বিভিন্ন পিক্টোগ্রাফির মাধ্যমে, ছবির মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন কিছু লিখতো। এই যে চোখের মতো দেখছো, তারপর এখানে পাখি, বিভিন্নভাবে এটা হাতের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই হায়ারোগ্লিফিক, মিশরীয় সভ্যতার অন্তর্ভুক্ত। আর একটা কি বললাম? কিউনিফর্ম। তো কিউনিফর্ম কোনটা? কিউনিফর্ম সভ্যতা হচ্ছে এর আগেটা যেটা আমরা দেখলাম সুমেরীয় সভ্যতা। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কিউনিফর্ম হচ্ছে সুমেরীয় সভ্যতা আর হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয় সভ্যতা। তো তোমরা দেখো আসলে সাধারণ জ্ঞান যদি তোমরা পড়তে চাও শুধু ইনফরমেশন বা তথ্য পড়লেই হবে না, তোমার কিন্তু বিস্তারিত পড়া লাগবে। বিস্তারিত ইতিহাস জানার পরে তারপরে পড়া লাগবে। তো আমরা হায়ারোগ্লিফিক দেখলাম, মিশরীয় সভ্যতার অন্তর্ভুক্ত। এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? এটা কিন্তু ইতিহাস থেকে আসছে। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? তা আমরা কি করি, শুধু নামটা পড়ি। কে বলতে পারবে শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শাহী বাঙ্গালা, উত্তর দাও। শামসুদ্দিন ইলিয়াস শাহ। তা আমরা শুধু এতটুকু তথ্য পড়ি, এতটুকু তথ্য পড়লেই হবে না। এই প্রশ্নটা আসলো কোথা থেকে? বাংলায় যে মুসলিম শাসনামল শুরু হয়, সেই মুসলিম শাসনামল শুরু হওয়ার পরে তোমার মুসলিম যে সুলতানি শাসন, দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়। সেই দিল্লি সালতানাতের যে সুলতান ছিল সে হচ্ছে শাহী বাঙ্গালা। দিল্লি সালতানের সুলতান হচ্ছে শাহী বাঙ্গালা। আফিয়া ক নাম্বার উত্তর সঠিক হয়েছে। আমার ছোট বোন দেখতেছে। ঠিক আছে, আচ্ছা। দিল্লি সালতানাতের যে সুলতান ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাকে বলা হতো শাহী বাঙ্গালা। তো এখানে দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দিল্লি সালতানাতের যে চিত্র, মানে দিল্লিতে যে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সে হচ্ছে শাহী বাঙ্গালা। তো একে বলা হয় সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে কেন এটা গুরুত্বপূর্ণ? একে বলা হয় যে অবিভক্ত বাংলার প্রথম মুসলিম শাসক। অবিভক্ত বাংলার প্রথম মুসলিম শাসক হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আবার যে রাজা শশাঙ্ক আছে, রাজা শশাঙ্ক কিন্তু তোমার প্রথম যে স্বাধীন বাংলার যে শাসক বলা হয়, একেবারে অবিভক্ত সেই প্রাচীনকালের শশাঙ্ককে বলা হয়। আবার এরপর আমাদের নবাবী শাসন আসবে, সেখানে বাংলার প্রথম স্বাধীন নবাবকে কে বলতে পারবে? বাংলার প্রথম স্বাধীন নবাবকে কে বলতে পারবে? মুর্শিদ কুলি খাঁ। এবং বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজউদ্দৌলা। তাহলে প্রথম একেবারে প্রাচীনকালের যে প্রথম বাংলার শাসক সে ছিল, সবকিছু সে প্রথম একত্রিত করেন বাংলাকে, সে হচ্ছে শশাঙ্ক। মুসলিম প্রথম সমগ্র বাংলার অবিভক্ত বাংলার মুসলিম শাসক সে হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাকে বলা হতো শাহী বাঙ্গালা। ঠিক আছে, আমরা এই তথ্যগুলো দেখতে পেলাম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি আছে। স্টারলিং কি? পরবর্তী প্রশ্ন আসে স্টারলিং কি। দেখো এটা আইসিটি টেক জায়ান্ট থেকে প্রশ্নটি আসছে। তো বিভিন্ন যে টেক জায়ান্ট আছে, গুগল, মাইক্রোসফট, এরপরে আলিবাবা, তারপরে হচ্ছে তোমার স্টারলিং, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি আছে সেই
টেক জায়ান্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো স্টারলিংক যেহেতু আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই তাদের যাত্রা চালু করেছে, এটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা হচ্ছে স্টারলিংক। তো স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংক কার? এই যে এই ব্যক্তিকে আমরা চিনি কিনা, ইনি হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ককে আমরা চিনি কিনা সবাই? এলন মাস্ক, হ্যাঁ, সবাই কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো, কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো যে স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট সেবা স্টারলিংক, তার যে মালিক সে হচ্ছে কে? এলন মাস্ক। এলন মাস্ক, যুক্তরাষ্ট্রের এলন মাস্ক। আচ্ছা, এর প্যারেন্ট প্রতিষ্ঠান আছে স্পেস এক্স। এলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠান আছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ছিল, যেটাকে বর্তমানে এক্স বলা হয়, ঠিক আছে? টুইটার ছিল, যেটাকে এক্স বলা হয়। টেসলা, টেসলা হচ্ছে এলন মাস্কের, ঠিক আছে? টেসলা গাড়ি নির্মাতা কোম্পানি, সে হচ্ছে এলন মাস্কের। স্পেস এক্স এলন মাস্কের। স্টারলিংক এটা সেই স্যাটেলাইট ভিত্তিক, এটা হচ্ছে স্টারলিংক। এই কানেক্টিভিটির মাধ্যমে দুর্গম এলাকায় যে ইন্টারনেট সেবা পরিষেবা দেওয়া সম্ভব, সেটা হচ্ছে এলন মাস্ক। বাংলাদেশে ইতিমধ্যে চালু হয়ে গেছে স্টারলিংক। তাহলে এটা টেক জায়ান্ট, এই যে এটা সাম্প্রতিক আমাদের দেশে এসেছে এবং টেক জায়ান্ট হিসেবে এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে যদি যাই তাহলে আমাদের দেখব সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা, অপশনগুলো একটু খেয়াল করবা। এখানে আছে চার্লস ডারউইন, আমরা অনেকে জানি বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে চার্লস ডারউইন। এই উত্তরটাকে কে বলতে পারবে? 6 নম্বর, সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে। সামাজিক বিবর্তনবাদ আছে চার্লস ডারউইন। তনু বলছে 6 হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার আছে জোজাক রুশো, ইবনে খালদুন। আচ্ছা, আমরা বিবর্তনবাদ জিনিসটাকে একটু দেখে আসি। বিবর্তনবাদ এটা আসলে কি? তো দেখো, বিবর্তনবাদ হিসেবে পরিচিত আছে চার্লস ডারউইন, যেটা শুধু বিবর্তনবাদ, বিভিন্ন শুধু মানুষ বা অন্যান্য বিভিন্ন প্রাণী কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এটার প্রবক্তা চার্লস ডারউইন। আচ্ছা, কিন্তু প্রশ্নটা এসেছে আসলে সামাজিক বিবর্তনবাদ। সামাজিক বিবর্তনবাদ এসেছে। এটা শুধু বিবর্তনবাদ যদি বলতো তাহলে কি হতো? প্রশ্ন কিন্তু এখানে একটু অপশনে প্যাচ মেরে দিয়ে থাকবে, কারণ শুধু বিবর্তনবাদ বললে সেটা হচ্ছে চার্লস ডারউইন, আর সামাজিক বিবর্তনবাদ বললে সেটা হচ্ছে হারবার্ট স্পেন্সার, ব্রিটিশ একজন সমাজবিজ্ঞানী। তিনি হচ্ছে হারবার্ট স্পেন্সার, উনি হচ্ছে সামাজিক। এই সামাজিক বিবর্তন মানে সমাজের ধাপে ধাপে মানুষের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। সে একটা তত্ত্ব, সেই তত্ত্বের জন্য হচ্ছে হারবার্ট স্পেন্সার। আর হচ্ছে শুধু বিবর্তনবাদের প্রবক্তা কে? তাহলে ডারউইন। শুধু বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে ডারউইন, আর সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে হারবার্ট স্পেন্সার। এই দুটার ভিতরে পার্থক্য বুঝতে হবে। অপশনে কিন্তু দুইটাই দিয়েছিল, অপশনে দুইটাই দিয়েছিল। চার্লস ডারউইন কিন্তু ক নম্বরে অপশনে দিয়ে আছে, যাতে সবাই ভুল করে এই ক নম্বর দাগায়। আচ্ছা, এরপরে আসো, আমাদের নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? দেখো, ব্লু অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্লু অর্থনীতি, ব্লু অর্থনীতি কোনটি হবে আসলে? নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? উত্তর করার চেষ্টা করো দেখি। ব্লু অর্থনীতি, আচ্ছা দেখো এখানে ব্লু অর্থনীতি কি আসলে। তো ব্লু অর্থনীতি হচ্ছে সমুদ্র সম্পদ, সমুদ্র অর্থনীতি। সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে যে অর্থনীতি গড়ে ওঠে তাকে বলা হয় ব্লু ইকোনমি বা সবুজ, সে তোমার নীল, হ্যাঁ, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি বলা হয়। সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে যেই অর্থনীতি তোমার চালু হয়। তো সেখানে কি কি থাকতে পারে? এখানে তোমার ট্রান্সপোর্ট থাকতে পারে, বিভিন্ন কার্গো, জাহাজ, এগুলো থাকতে পারে। সমুদ্র সম্পদ,
হ্যাঁ, ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদ। এই সমুদ্র সম্পদকে এখানে বিভিন্ন সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে যেই অর্থনীতি গড়ে ওঠে তাকেই বলা হয় ব্লু অর্থনীতি। এখানে মাছ ধরা, ফিশারিজ হতে পারে, এখানে তেল গ্যাস অনুসন্ধান হতে পারে, রিনিউয়েবল এনার্জি, টারবাইন ঘুরিয়ে যে তোমার রিনিউয়েবল বা হচ্ছে নবায়নযোগ্য শক্তি উৎপন্ন করা হয় সেটা হতে পারে, এখানে কোস্টাল ট্যুরিজম, ম্যারিটাইম ট্যুরিজম হতে পারে, হ্যাঁ, সমুদ্র যে পর্যটন ব্যবস্থা সেটা হতে পারে, সমুদ্রের গভীরে আমাদের বিভিন্ন মিনারেল বা রিসোর্সেস থাকতে পারে, প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, অ্যাকুয়াকালচার হতে পারে, তারপরে বায়োটেকনোলজি হতে পারে, এটা সমুদ্রের বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে, শিপ বিল্ডিং হতে পারে। এই সব কিছুই হচ্ছে আমাদের ব্লু অর্থনীতি বা সমুদ্র সম্পদ ব্যবহার করে ব্লু ইকোনমি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। কিছু প্রশ্নের আমরা হচ্ছে কিছু প্রশ্নের বিস্তারিত বোঝার চেষ্টা করছি যে আসলে কিভাবে বিষয়টা তুমি ভালোভাবে মাথায় নিবা। শুধু একটা প্রশ্ন পড়ে যে সমুদ্র সম্পদ মানে ব্লু ইকোনমি এটা বুঝলেন না, আসলে ওর আন্ডারে কি কি আছে বিস্তারিত তোমার তথ্যটা তুমি যদি জানতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অনেক সুবিধা হবে, এটা তোমার আর ভুল হবে না। তো সাধারণ জ্ঞান ডিপলি প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে তোমাকে পড়তে হবে। এরপর আসো 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে? 12 ভূঁইয়া, তুমি শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করলে এটা আসলে কি? 12 ভূঁইয়াদের মধ্যে কার সমাধি আছে কে বলতে পারবে? 12 ভূঁইয়া। এখন আসো আসলে 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া কারা? তো 12 ভূঁইয়া হচ্ছে যখন বাংলায় মুঘলরা হচ্ছে বাংলা দখল করার চেষ্টা করছে বা বাংলায় তাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেই সময় বাংলার যে স্থানীয় রাজারা ছিল, শক্তিশালী যারা রাজারা ছিল, তারা অনেকগুলো, 12 ভূঁইয়া মানে 12 জন না, এখানে অনেকগুলো স্থানীয় রাজা মিলে একসাথে তারা ঐক্যবদ্ধভাবে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এদেরকে বলা হয় 12 ভূঁইয়া, যারা বাংলার বিভিন্ন অঞ্চলের অনেক ছোট ছোট রাজ্য যেগুলো ছিল সেই রাজ্যগুলোর যারা প্রধান ছিলেন তাদের নেতৃত্বে, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুঘলদের বিরুদ্ধে তারা হচ্ছে প্রতিরোধ গড়ে তুলেছে। এদের নেতা ছিল ঈশা খাঁ। 12 ভূঁইয়াদের নেতা কে ছিল? ঈশা খাঁর রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। তাহলে এই 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। ঈশা খাঁর ছেলে হচ্ছে মুসা খাঁ। ঈশা খাঁর ছেলেকে মুসা খাঁ। তাহলে সেই ছেলের মাজার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল সংলগ্ন শহীদুল্লাহ হল আছে সায়েন্স ফ্যাকাল্টির জন্য। সেখানে কার্জন হলের এই যে মসজিদ, এটা হচ্ছে মুসা খাঁ মসজিদ। সেই মসজিদের পাশেই কিন্তু এই যে কবরটা আমরা দেখতে পাচ্ছি, এটা সেই মুসা খাঁর কবর। তাহলে সেই 12 ভূঁইয়াদের একজন অন্যতম ঈশা খাঁর ছেলে মুসা খাঁর মসজিদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল সংলগ্ন, কার্জন হল সংলগ্ন শহীদুল্লাহ হলে, এবং সেখানে আছে মুসা খাঁর কবর। এটি হচ্ছে সেই 12 ভূঁইয়াদের যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার মাজার আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এটা প্রশ্ন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি কি আছে, কোথায় কি আছে, যেমন মীর জুমলার একটি ঢাকা গেট আছে, ঢাকা গেট। এটাও কিন্তু কার্জন হলে ঢুকতেই ঠিক তোমরা কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে থাকো ওখানে দেখতে পারবে যে দোয়েল চত্বরের সামনেই সৌরাদি উদ্যানের পাশে 3 নেতার যে 4 নেতার যে মাজার আছে তার পাশেই আছে ঢাকা গেট। ঢাকা গেট হচ্ছে মীর জুমলা সেটা তৈরি করেন। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদ রয়েছে কার? মুসা খাঁ। মসজিদ রয়েছে মুসা খাঁর। এরপরে আসি, ফ্যাসিবাদের জনক বলা হয়। এটা দেখো সাম্প্রতিক প্রশ্ন হিসেবে এবং ইতিহাস থেকে মানে রিলেট করে বিভিন্নভাবে, কারণ গত বছর আমাদের ফ্যাসিজম এই শব্দটি খুবই আলোচিত ছিল। তো ফ্যাসিবাদের জনক বলা হয় সিনোর বেনিতো মুসোলিনি। ইনি হচ্ছে সেই ফ্যাসিবাদের জনক, এনার নাম হচ্ছে মুসোলিনি, ইতালির সিনোর বেনিতো মুসোলিনি। তো ফ্যাসিমো শব্দ থেকে এসেছে সেই হচ্ছে ফ্যাসিবাদ, যেটাকে ফ্যাসিজম আমরা বলি। তার মানে ক্ষমতা কুক্ষিগত করার যে ধারণা। ইউরোপে এক সময় প্রচলিত বিখ্যাত যে জার্মানির হিটলারকে আমরা চিনি, হিটলার এবং এই মুসোলিনি এরা হচ্ছে হাত মিলিয়েছিল
যে ফ্যাসিবাদ কায়েম করার জন্য। তো ফ্যাসিবাদ শব্দটি ইতালি থেকে আসছে এবং এই মুসোলিনি হচ্ছে সেই ফ্যাসিবাদের জনক বলা হয়, সিনোর বেলিতো মুসোলিনিকে। তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আর ক্লাসটি কেমন লাগছে তোমরা একটু জানাও। আমরা নিয়মিত এই ধরনের ক্লাস এবং সাধারণ জ্ঞানের, বিশেষ করে সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় আলোচনা করব। আরও ভিজুয়াল গ্রাফিক্স দিয়ে আমরা কিছু কিছু সাধারণ জ্ঞানের টপিকগুলো আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। জাতিসংঘ থেকে একটা প্রশ্ন প্রায় আসে জাতিসংঘ রিলেটেড। তো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়, কে বলতে পারবে? এটা হচ্ছে জাপানে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানের টোকিওতে। এইটা হচ্ছে সেই জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, মানে ওখানে আছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়টি, জাপানের টোকিও। হ্যাঁ, এটা সেই জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ছবি। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ। রুশ ইউক্রেন যুদ্ধে, তার মানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। কত সাল থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে কে বলতে পারবে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে কত সাল থেকে কে বলতে পারবে? একটু কমেন্ট করে জানাও। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে কত সাল থেকে? হ্যাঁ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে 2022 সাল থেকে। 24শে ফেব্রুয়ারি 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। তো সেখানে সমর্থক করেনি, রাশিয়ার বন্ধু হচ্ছে চীন, উত্তর কোরিয়া এবং বেলারুশ, কিন্তু হাঙ্গেরি হচ্ছে রাশিয়াকে সমর্থন করেনি। এটা তোমার যুদ্ধ, চলমান যে যুদ্ধ আছে সেই যুদ্ধগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ, তারপরে সিরিয়া যে কিছুদিন আগে বাশার আল আসাদের পতন হলো, তারপরে তোমার ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। সাম্প্রতিক চলমান যে যুদ্ধগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এরপরে আসো, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে কোন দল পরিচিত? গ্র্যান্ড ওল্ড পার্টি, যুক্তরাষ্ট্রের যে নির্বাচন ব্যবস্থা থাকে এখান থেকে প্রশ্ন প্রায় আসে, কারণ এই গত বছর কিন্তু নির্বাচন হয়ে সেখানে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হন। উনি এর আগের মেয়াদেও ছিলেন, পরবর্তীতে জো বাইডেন ক্ষমতায় আসে, ওটা ছিল ডেমোক্রেটিক পার্টি। আর গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত হচ্ছে রিপাবলিকান পার্টি। রিপাবলিকান পার্টির তোমার প্রতীক কি আসলে? হাতি। রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে হাতি। তো হাতি হচ্ছে রিপাবলিকান, এটাকে দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয়। আমেরিকার দুইটা বৃহৎ দল, একটা হচ্ছে ডেমোক্রেটিক যেটার হচ্ছে প্রতীক হচ্ছে গাধা, আর রিপাবলিক যে পার্টি তার প্রতীক হচ্ছে হাতি। পরবর্তী প্রশ্নে চলে যায়। বাংলাদেশে বর্তমান ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে, এটা সাম্প্রতিক প্রশ্ন, উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নে নারী সদস্য কয়জন ছিল? উপদেষ্টা পরিষদের নারী সদস্য ছিল যখন প্রশ্নটি করা হয় সেই সময় 4 জন, এখনও 4 জনই সম্ভবত আছে। তো নারী সদস্য সেই সময় 4 জন ছিল। এটা সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক থেকে এসেছে। আচ্ছা, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, এটাও তোমার সাম্প্রতিক প্রশ্ন। বিভিন্ন প্রতিষ্ঠান যে তোমার বিচারপতি, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাংবাদিক যে প্রতিষ্ঠান আছে, পিএসসি চেয়ারম্যান, এরপরে দুদকের প্রধান, বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে আমাদের রাষ্ট্রীয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় আসে। সেক্ষেত্রে বিচারপতি থেকে এসেছিল সৈয়দ রিফাত আহমেদ ছিল, সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতি ছিলেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। সবাই বুঝতে পারছো আশা করি। আমি রাষ্ট্র উক্তিটি কার?
আমি রাষ্ট্র উক্তিটি কার, এগুলো কিন্তু দর্শনের প্রশ্ন, দর্শন তারপরে যুক্তিবিদ্যা এই বিষয়গুলো থেকে কিন্তু এসেছে। তোমরা যাদের যুক্তিবিদ্যা আছে সেখানে হয়তো পড়েছো বিভিন্ন যারা রাষ্ট্রচিন্তাবিদ আছে এবং বিজ্ঞানী আছে, সমাজবিজ্ঞানী আছে, তাদের বিভিন্ন উক্তি, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরপরে জোজাক রুশো, বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেয়। তো আমি রাষ্ট্র এই উক্তিটি দিয়েছিল হচ্ছে চতুর্দশ লুই, রাজা চতুর্দশ লুই ছিলেন আমি রাষ্ট্র কথাটি বলেছিলেন। আচ্ছা, আমরা এরপরে একটু দ্রুত যাব। আজকে সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা প্রথম দিকে দেখলাম যে আসলে কিভাবে পড়তে হবে প্রশ্নগুলো বিশ্লেষণ করে। এরপরের প্রশ্নগুলো আমরা একটু দ্রুত শেষ করব। তো আসো আমরা এরপরের প্রশ্নটা দেখি। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী একটাই আছে, সেটাকে পাঙ্গন বলা হয়, মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরপরে বম এরা আছে খ্রিস্টান, খুমি আছে এটা বৌদ্ধ, হ্যাঁ, তারপরে সাঁওতাল আছে হিন্দু ধর্মীয়, চাকমা, মারমা এরা বৌদ্ধ ধর্ম। অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা বৌদ্ধ ধর্মের, তার মধ্যে পাঙ্গন হচ্ছে একমাত্র মুসলমান। ঠিক আছে, যারা সঠিক উত্তর দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর যারা দিচ্ছ আর উত্তর দেওয়ার চেষ্টা করছো, তোমাদের এই প্রশ্নগুলো বিশ্লেষণ হয়ে যাচ্ছে, তোমরা ভালোভাবে এগুলা মাথায় রাখবে। এবং বিশেষ করে টপিকগুলা, যে টপিক, এই যে আমরা শুধু প্রশ্ন পড়লে হবে না, যে দেখবো যে আসলে উক্তি, বিভিন্ন তোমার ব্যক্তির উক্তি আসতে পারে, তাহলে এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে তোমার কিন্তু একটা প্রশ্ন আসছে, এভাবে আসতে পারে। এর আগে দেখলাম জাতিসংঘ থেকে আমাদের প্রশ্ন আসছে, এটা টপিকগুলো তোমাকে বাছাই করতে হবে। আচ্ছা, মুক্তিযুদ্ধ, তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আমাদের হয়। তো মুক্তিযুদ্ধের সেক্টর আমাদের দিয়েছে, বলেছে একমাত্র নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল সেটা হচ্ছে কত নম্বর সেক্টর? নৌবাহিনী যে সেক্টর সেটা আমরা অনেকেই জানি, এটা হচ্ছে 10 নম্বর সেক্টর নৌবাহিনী। কারণ সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু 10 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। নৌবাহিনীর সেক্টর হচ্ছে 10 নম্বর ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসে, 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান কি ছিল? টাইটান, তো টাইটান 2023 সালে একটা ডুবোযান যা হচ্ছে সমুদ্রের গভীরে যাত্রা করার ফলে ওখানে 4 থেকে 5 জন মানুষ ছিল হয়তো, সেটা নিখোঁজ হয়ে যায়। তো সেটা একটা ডুবোজাহাজ ছিল, এটা সাম্প্রতিক জ্ঞানের মধ্য থেকে আসছে, সাধারণ জ্ঞানের মধ্য থেকে আসছে। টাইটান ছিল তার নাম, সেই টাইটান হচ্ছে ডুবোযান ছিল, যা সমুদ্রের গভীরে যে মানুষ গিয়েছিল ওখানে 4-5 জন। আচ্ছা, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম বিশ্বের প্রথম নারী, কয়েকটি প্রশ্ন আছে এখানে। মুসলিম বিশ্বের যদি বলে, মুসলিম বিশ্বের প্রথম নারী সে হচ্ছে কে? বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাবো বন্দর নাইকে। তো হচ্ছে সেই বন্দর নাইকে হচ্ছে শ্রীলঙ্কার নারী প্রধানমন্ত্রী, সেই হচ্ছে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর মুসলিম বিশ্বে যদি বলে তাহলে আমরা উত্তর করব বেনজির ভুট্টো। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তাহলে বেগম খালেদা জিয়া। অলিম্পিকের তারকায় 5টি যে চাকা থাকে, 5টি এরকম গোল গোল হচ্ছে তোমার চিহ্ন থাকে, এই যে চাকাগুলা, এই বৃত্তগুলা, এটা কিসের প্রতিনিধিত্ব করে? সাধারণত এই 5টি চিহ্ন মহাদেশ হিসেবে পরিচিত, 5টি মহাদেশের সাইন হিসেবে পরিচিত। অলিম্পিকের 5টি চক্র বি নাম্বার বলছে অনেকেই, তো বি নাম্বার হচ্ছে মহাদেশ হিসেবে পরিচিত। ঠিক আছে, তোমরা যারা দেখছো একটু উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, একটু উত্তর করার চেষ্টা করো। তাহলে আমরা এটা দেখলাম অলিম্পিকের যে 5টি তারকা আছে, তাহলে এটা অলিম্পিক বিভিন্ন গেমস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ক্রিকেট, অলিম্পিক, ফুটবল, তারপরে টেনিস, এই সবগুলা খেলাধুলা সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে আসি আমরা। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তনকে, এটা তোমাদের আইসিটি থেকে আসে, আইসিটি তোমরা হয়তো পড়েছো। গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম। তো এই বিশ্বগ্রামের ধারণা হার্বার্ট মার্শাল ম্যাকলুহান উনি দেন। তাহলে বিভিন্ন ধারণা প্রবক্তা, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু পরীক্ষা, এটা আইসিটির কোশ্চেন। তোমাদের এইচএসসি যে আইসিটি বই আছে সেখানে কিন্তু আছে গ্লোবাল ভিলেজের ধারণা।
গ্লোবাল ভিলেজের ধারণা হারবার্ট মার্শাল ম্যাকলুহান উনি দেন। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন। দেখো রাজনৈতিকভাবে কিন্তু প্রশ্নগুলা তোমার পরিবর্তন হয়ে গেছে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড অনেক প্রশ্ন থাকতো, কিন্তু এখন নিউট্রাল গভর্নমেন্ট, কোনো নির্দিষ্ট কোনো দলের এখানে পার্টিসিপেশন এখনও নাই, সেজন্য তোমার নির্দিষ্ট দল থেকে তেমন একটা বেশি প্রশ্ন হবে না। তবে এখানে মিক্সচার প্রশ্ন হবে সাধারণ জ্ঞানে। এখানে তোমার ইসলামিক প্রশ্ন থাকবে, এখানে তোমার জাতীয়তাবাদী প্রশ্ন থাকবে, এখানে হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে, এখানে জুলাই যে শহীদ আছে তাদের নিয়ে প্রশ্ন থাকতে পারে। তার মানে বর্তমানে যেহেতু একটা মিক্স চলছে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সব ধরনের তুমি মিক্সচার একটা দেখতে পাবা। তো সেক্ষেত্রে দেখো প্রশ্নটা এখানে আসে, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? প্রথম ফ্লাইওভার হয় 2004 সালে। ফ্লাইওভারটার নাম কি কে বলতে পারবে? ঢাকার প্রথম ফ্লাইওভারের নাম কি বলতে হবে। ঢাকার প্রথম ফ্লাইওভার এটা 2004 সালে হয়। তাই 2004 সালে মানে ক নম্বর অপশন দিয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান তো 2004 সালে বেঁচে ছিলেন না। 22 নম্বর হচ্ছে 2004 সালে তো জিয়াউর রহমান বেঁচে ছিলেন না। তাহলে 4 সালে ক্ষমতায় কারা ছিল? বিএনপি সরকার ক্ষমতায় ছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। 2004 সালে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আর সেই প্রথম ফ্লাইওভারের নামটা আমি জানতে চেয়েছি, ঢাকার প্রথম ফ্লাইওভারের নাম কি কে বলতে পারবে? মহাখালী ফ্লাইওভার। ঢাকার প্রথম ফ্লাইওভার হচ্ছে মহাখালী, 1.2 কিলোমিটার ছিল ফ্লাইওভারটি, মহাখালী ফ্লাইওভার। এবং সেই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন উদ্বোধন করে বেগম খালেদা জিয়া। ঢাকায় প্রথম ফ্লাইওভার তাহলে হচ্ছে মহাখালী ফ্লাইওভার। হ্যাঁ, মহাখালী ফ্লাইওভার। পরবর্তী প্রশ্নে চলে যাই, আমরা প্রায় শেষের দিকে, আজকের সাধারণ জ্ঞান প্রশ্নের প্রায় শেষের দিকে চলে আসছি। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? ইসরায়েল এবং হামাস এই যে একটা অপারেশন চালায়, সেই অপারেশনটার নাম হচ্ছে সোহান আলী, মেয়র হানিফ না, মেয়র হানিফ তো অনেক পরে হয়েছে। প্রথম যে ফ্লাইওভার সেটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। আচ্ছা, তো ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম, এটা তোমরা সবাই শুনেছো, অপারেশন আল আকসা ফ্লাড। অপারেশন আল আকসা ফ্লাড। এখন বলতে হবে যে অপারেশন আল আকসা ফ্লাড কত তারিখে কত সালে হয়? কে বলতে পারবে অপারেশন আল আকসা ফ্লাড কত তারিখে কত সালে হয়? 7 অক্টোবর 2023 সালে। 7 অক্টোবর 2023 সালে অপারেশন আল আকসা ফ্লাড। তার মানে হামাস এটা হচ্ছে গাজার স্বাধীনতাকামী একটি সশস্ত্র সংগঠন। এরা হচ্ছে আল আকসা ফ্লাড নামের একটি অপারেশন করে। তার বিপরীতে ইসরায়েল আবার তার পরের দিন অপারেশন আয়রন সোর্ড নামে পাল্টা আক্রমণ চালায়। সেই যুদ্ধ এখনও চলমান। ফিলিস্তিনের গাজা এবং ইসরায়েলের মধ্যে সেই যুদ্ধ কিন্তু এখনও চলমান। আচ্ছা, 24 নম্বর, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR ইনিশিয়েটিভ, অথবা এটাকে বলা হয় BRI ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড। এই বেল্ট অ্যান্ড রোড বলা হয় প্রাচীন সিল্ক রুট। এটা চীনের উদ্যোগে এটা করা হয়েছে, কারণ প্রাচীনকালে চীন থেকে বাণিজ্য করার জন্য যে সিল্ক রুট ছিল এটা বিস্তীর্ণ একেবারে ইউরোপ পর্যন্ত, এবং এশিয়ার বিরাট একটা তোমার নেটওয়ার্ক ছিল বাণিজ্যের। সেইটারই নতুন একটা ইনিশিয়েটিভ 2013 সালে চীন এটা
নতুন করে চালু করে সেটাকে বলা হয় BRI বা OBOR, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। হ্যাঁ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা হচ্ছে প্রাচীন সিল্ক রোড। তো প্রাচীন সিল্ক রোডটি এটা চীনের উদ্যোগে এটা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার জন্য এবং সহজীকরণের জন্য দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া এবং ইউরোপকে কানেক্ট করার জন্য যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে বলা হয় ওয়ান বেল্ট ওয়ান রোড। আচ্ছা, আমরা এরপর একটি আন্তর্জাতিক সংগঠনের দেখছি এখানে ব্রিক্সের হচ্ছে সদস্য কয়জন বর্তমানে? ব্রিক্সের সদস্য কয়জন কে বলতে পারবে? ব্রিক্স আসলে আগে BRIC ব্রিক নামে ছিল, তো পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা যোগদান করে তখন হয়ে যায় ব্রিক্স। তো ব্রিক্সের সাথে এটাকে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, কিন্তু পরবর্তীতে আরও সদস্য যুক্ত হয়েছে। বর্তমানে ব্রিক্সের সদস্য হচ্ছে কয়জন? 10 জন। বর্তমানে ব্রিক্সের সদস্য আছে 10 জন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 30টি সাধারণ জ্ঞান প্রশ্ন আসে, তার মধ্যে 25টি আমরা পড়ে ফেলাম আর মাত্র 5টি আছে। তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির নেতৃত্বদানকারী যে বিদ্রোহী সংগঠন তার নাম কি? তো আমাদের বাংলাদেশের যে গত বছর আগস্ট গণ অভ্যুত্থান হলো, ঠিক তার পরপরই আরেকজন যে স্বৈরাচার শাসক ছিল সিরিয়ার, সে হচ্ছে বাশার আল আসাদ। অনেক দিন ধরে তিনি কিন্তু সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। সেই আসাদকে ক্ষমতাচ্যুত করার যে নেতৃত্বদানকারী সংগঠন ছিল তার নাম কি? 26 নম্বরে কোনটা হবে? এই নাম্বার, হায়াত তাহরির আল শাম। এটা হচ্ছে সিরিয়ার যে হচ্ছে ক্ষমতাচ্যুত যে বাশার আল আসাদ তাদের নেতৃত্ব দিচ্ছে যে সংগঠন। ঠিক আছে, তোমরা যারা শেষ পর্যন্ত আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য। বিশেষ করে তনুশ্রী প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে আছে, স্নিগ্ধা, তারপরে আরও অনেকেই যারা আছো, হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এইগুলা তোমাদের এখন থেকে যদি জানা থাকে, হ্যাঁ, যারা HSC 26 ব্যাচ বা 27 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা কিন্তু পরবর্তীতে অনেক সুবিধা পাবে। আর যারা অ্যাডমিশন প্রস্তুতি শুরু করছো এই বছর যারা অ্যাডমিশন প্রস্তুতি শুরু করছো, হ্যাঁ, আফরা সাবিয়া আছো, ধন্যবাদ তোমাদের ক্লাসগুলো ধৈর্য ধরে দেখার জন্য। তোমাদের আশা করি তোমরা একটা সম্পূর্ণ পরিষ্কার ধারণা পাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয় এবং সেই বিষয়গুলো কি থাকে। আমাদের শুধু ইনফরমেশন পড়লেই হবে না, বিস্তারিত তথ্য জানতে হবে। হ্যাঁ, বিস্তারিত তথ্য না জানলে তুমি সাধারণ জ্ঞানে ভালো করতে পারবে না, এই জন্য তোমাকে বিস্তারিত জানতে। সংবিধান থেকে একটা প্রশ্ন হয়, তো সংবিধান হচ্ছে কোন সংশোধনীর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, মানে এখনও গুরুত্বপূর্ণ আলোচনায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। কারণ বিগত যে আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। এটা কত সালে বাতিল করেছিল? এখানে কততম সংশোধনীতে বাতিল করেছিল তত্ত্বাবধায়ক সরকার, আর বলতে হবে এটা কত সালে। হ্যাঁ, বাংলাদেশ 15 সংশোধনী মানে 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। কিন্তু এটা কত সালে হয়েছিল কে বলবে? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল কত সালে? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল 2011 সালে। এটা আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। তার মানে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হতো, নির্বাচন হতো, আওয়ামী লীগ সরকার সেটা বাতিল ঘোষণা করে। বর্তমানে সেটা আবার রহিত করা হয়েছে, সংবিধানের থেকে পুরো রহিত করে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। ওই বাতিলের ঘোষণা 15 সংশোধনী রহিত করে দেওয়া হয়েছে। ওটা বাতিল করা হয় 2011 সালে, 15 সংশোধনীর মাধ্যমে। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? 3-0 তত্ত্বের প্রবক্তাকে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে 3-0 তত্ত্ব, সেখানে আছে 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, 0 কার্বন নির্গমন, এই 3টি। তো একটি নেই, 0 ক্ষুধা।
তার মানে ক্ষুধা মুক্তি। এখন বলতে হবে এই শূন্য ক্ষুধা তত্ত্ব কোথায় আছে, কিসে আছে, কে বলতে পারবে? শূন্য ক্ষুধা, দারিদ্র্য এবং ক্ষুধামুক্ত, ক্ষুধামুক্ত কোথায় আছে? এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের 30 তত্ত্ব, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন। এটা হচ্ছে ডক্টর ইউনূসের। কিন্তু শূন্য ক্ষুধা কোথায় আছে? শূন্য ক্ষুধা কেউ বলতে পারবে? শূন্য ক্ষুধা মানে ক্ষুধা মুক্তি হয়ে যেতে হবে একেবারে। এসডিজি যে 17টি তোমার লক্ষ্য আছে, অভিষ্ট আছে, সেই 17টি অভিষ্টের মধ্যে আছে 2 নম্বরে আছে, 1 নম্বরে 1 নম্বরে দারিদ্র, 2 নম্বরে আছে ক্ষুধা। তো এসডিজিতে আছে, এসডিজি থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আমাদের শেষ প্রশ্ন 2টি, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? এটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। তো সাম্প্রতিক প্রশ্ন তখন ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, এটা এখন প্রেসিডেন্ট ওটা পরিবর্তন হয়ে গেছে। তো সাম্প্রতিক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিল, তিনি অভিশংসিত মানে তাকে সংসদ থেকে অভিশংসিত করা হয়েছিল, মানে তাকে পদত্যাগ করার জন্য জোর করে বাধ্য করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, জুলাই গণঅভ্যুত্থান থেকে প্রশ্ন একটা হবেই, এবছরও হবে। তো জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে তথ্য তোমাদের জানতে হবে। তো আবু সাইদের নিয়ে যে শিল্পকর্ম ছিল উন্নত মমশির, এটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আবু সাইদকে নিয়ে যে তোমার শিল্পকর্মটি ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অ্যাডমিশন প্রস্তুতি কিন্তু পরীক্ষা তো আর বেশি নাই, শুরু করে দিতে হচ্ছে। তো তোমরা যারা এবছর অ্যাডমিশন পরীক্ষা দিবে, অপরাজেয় বাংলা তোমাদের জন্য বাংলা এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি আয়োজন করছে। আগামী 13ই আগস্ট আমাদের প্রথম ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো তোমরা এখন টুকটাক পরীক্ষার ফাঁকে ফাঁকে পড়তে থাকো, প্রশ্ন অ্যানালাইসিস করতে থাকো। আমিও মাঝে মাঝে তোমাদের এইভাবে ক্লাস নিয়ে তোমাদেরকে জানাবো এবং বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নিব মাঝে মাঝেই। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং তোমরা দেখবে, ক্লাসগুলো দেখবে, তাহলে উপকৃত হবে।